হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই ভালোই আছেন। অনেকদিন পর আবার আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে কোনো কাল্পনিক কাহিনী নয়, সত্যিকারের বাস্তব ঘটনা দেখতে চলেছি আজকের ভিডিওতে। 2018 সালে থাইল্যান্ডের একটা গুহাতে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায় যা কেউ কখনোই চিন্তাই করতে পারেনি। প্রতিপদে মৃত্যুর হাতছানি ছিল, তা সত্ত্বেও মনের কোথাও একটা ছিল বেঁচে থাকার ক্ষীণের আশা। কি হয়েছিল ওদের সাথে? ওরা কি সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল? একটা বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হওয়া অসাধারণ মুভি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। মুভিটার নাম 13 লাইভস। সালটা ছিল 2018 সালের 23শে জুন। মধ্যেই শুরু হয় ওয়াইল্ড বোয়ার্স নামে এক জুনিয়র ফুটবল টিমকে দেখিয়ে। তারা একটা ম্যাচ জিতে যায়, আর সেদিন তাদের টিমের সবচেয়ে ছোট সদস্য চাইয়ের জন্মদিন ছিল। তো তাদের টিমে 12 জন এবং তাদের কোচ, যার নাম ছিল ফোন চাং টাওয়াং। এগুলো নাম নাকি অন্য কিছু? তো যাই হোক, চাইয়ের জন্মদিনে তাদের নেমন্তন্ন ছিল। কিন্তু সেদিন ম্যাচ জেতার আনন্দে কোচ এবং বাকি 12 জন তাম লুয়াং কেপ নামে একটা গুহায় ঘুরতে যায়। তারা গুহায় ঢুকে কিছু দূর যাওয়ার পর সেখানে প্রচণ্ড বৃষ্টি নামে। তারা যেহেতু গুহার অনেকটা ভেতরে ছিল, তো সুতরাং তারা বুঝতে পারেনি যে বাইরে এতটা জোরে বৃষ্টি নেমেছে। কারণ সাধারণত সেই সময় বৃষ্টি হয় না, বর্ষা আসে জুলাই মাসে। অন্যদিকে অনেকটা দেরি হয়ে যাওয়ায় যখন সেই 13 জনের কেউই চায়ে জন্মদিনে গিয়ে পৌঁছায় না, তখন তাদের ওই এক বন্ধুর মুখে শোনা যায় যে ওরা 13 জন তাম লুয়াং গুহাতে ঘুরতে গেছে। এটা শুনে সবাই ছুটে যায় সে গুহার দিকে। গুহার কাছে পৌঁছে তারা দেখে ভারী বৃষ্টি হওয়ার কারণে গুহার ভেতরে জল জমে গিয়েছে। এই দৃশ্য দেখে ওই ছেলেগুলোর বাড়ির লোকেরা এমার্জেন্সি সার্ভিস, মানে যারা জরুরি সেবা প্রদান করে, তাদেরকে খবর দেয়। রয়্যাল থাই নেভি সিলস, যারা থাইল্যান্ডে জরুরি সেবা প্রদান করে থাকে, তাদের টিম এবং সেখানকার রাজ্যের রাজ্যপাল সেই গুহার সামনে এসে দাঁড়ায়। কিন্তু গুহার ভেতরে এত জল আর ভীষণ অন্ধকার ছিল যে আগে থেকে গুহার পথ ভালো করে চেনা না থাকলে এত জলের মধ্যে গুহার ভেতরে যাওয়া প্রচণ্ড কঠিন ব্যাপার। সেখানে ভার নামে একজন ব্রিটিশ লোক আসে, যে কিনা থাইল্যান্ড থেকে থাইল্যান্ডের গুহা নিয়ে পড়াশোনা করছিল। সে নেভির ক্যাপ্টেন আরনা এবং রাজ্যপালকে বলে, দেখুন, এই গুহাটা আমি খুব ভালো করে চিনি, কিন্তু বর্ষাকালে আমি কোনোদিনই গুহার ভিতরে যাইনি। আসলে গুহার ভেতরে অনেক সরু সরু পথ আছে এবং এই কারণে এত জলের মধ্যে এর ভেতরে যাওয়া কিন্তু অনেকটাই কঠিন ব্যাপার। গুহার ভিতরের রাস্তা কিভাবে খুলে দিয়েছে সেটা বোঝানোর জন্য বার্ডি শিশুদের একটা ম্যাপ বা নকশা তৈরি করে দেখায়। সেই ম্যাপ অনুসারে গুহার ভেতরে তারা যায়। তারা কিছু দূর পর টি জাংশন নামে একটা স্থানে পৌঁছালে জলের প্রচণ্ড স্রোতের কারণে আর এগোতে না পেরে আবার ফিরে আসে এবং তারা জানায় যে আমরা যত দূর পেরেছিলাম গিয়েছি, কিন্তু সেখানে আমরা কোনো মানুষ দেখতে পাইনি। এর মানে যে 13 জন গুহার ভিতর আছে তারা আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে সেটা বলা মুশকিল। তবে নেভি সিলস গুহার ব্যাপারে বিভিন্ন তথ্য দেওয়ার পাশাপাশি বার্নন রাজ্যপালকে পরামর্শ দেয় যাতে উনি সাহায্যের জন্য ব্রিটিশ ক্যাপ রেস্কিউ কাউন্সিলরের সাথে যোগাযোগ করে। ব্রিটিশ ক্যাপ রেস্কিউ কাউন্সিলর মানে ইংল্যান্ডের এমন একটা সংস্থা যারা কিনা গুহাতে কোনো মানুষ বেঁচে গেলে সেখান থেকে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে। অন্যদিকে থান নামে একজন জলের ইঞ্জিনিয়ার সেখানকার লোকাল লোকজনের সাহায্য নেয় এটা বোঝার জন্য যে যদি বৃষ্টি হয় তাহলে বাইরে থেকে সে গুহার মধ্যে জল কি করে ঢুকে। তখন সেখানকার এক লোক দেখায় বৃষ্টির জল পাহাড়ের গা বেয়ে সে গুহার উপর দিয়ে বয়ে যায় এবং সে গুহার উপরের দিকটায় বেশ কিছু ফুটো থাকায় বৃষ্টির জল ওই ফুটোগুলো দিয়ে ডাইরেক্ট গুহার ভিতরে ঢুকে। তখন থান ভাবে যে আরও বেশি জল ঢোকা আটকাতে গেলে পাহাড়ের উপরে সেই ফুটোগুলো বন্ধ করা দরকার, যাতে পাহাড়ের উপর দিয়ে বয়ে যাওয়া জলগুলো গুহার মধ্যে ঢুকতে না পারে। এদিকে এসব করতে করতে 5 দিন কেটে যায়। ব্রিটিশ ক্যাপ রেস্কিউ কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করার পর জন আর রিক নামে দুজন দক্ষ ডুবুরি সেই 13 জনকে সাহায্য করার উদ্দেশ্যে থাইল্যান্ডে আসে। প্রথমে তারাও গুহার 1600 মিটার ভেতরে, অর্থাৎ যে জায়গাটাকে টি জাংশন নামে চিহ্নিত করা গেছে সেই জায়গাটা অবধি যেতে পারে, কারণ তখনও সেখানে অনবরত বৃষ্টি হয়ে যাওয়ার কারণে গুহার ভিতরে জলের স্রোত বেড়ে যাচ্ছিল। সেই 13 জন বেঁচে আছে কি মারা গেছে কোনো খোঁজখবর নেই। এরপর গুহার জল পাম্পের সাহায্যে বাইরে বের করার কাজ শুরু হয় যাতে গুহার জল কিছুটা কমে যায় এবং উদ্ধারের কাজ সহজ হয়। কিন্তু বৃষ্টি থামার নাম নেই এবং সবার নিরাপত্তার কথা ভেবে রাজ্যপাল বলে দেয় যে যতক্ষণ না বৃষ্টি না থামছে ততক্ষণ পর্যন্ত কেউ যেন গুহার ভেতরে না যায়। তানের গুহা সম্বন্ধে সবকিছু জানার পর সেখানকার রাজ্যপালের কাছে যায় এবং তাকে গিয়ে বলে, দেখুন, বৃষ্টির জল গুহার উপর দিয়ে বয়ে চলেছে। আমরা যদি কোনোভাবে পাহাড়ের জল বয়ে যাওয়ার পর তাকে ঘুরিয়ে চাষের জমির দিকে করে দিতে পারি
তাহলে গুহাতে জল ঢোকা আটকানো যাবে। কিন্তু সেই ঠান্ডা পাহাড়ে বৃষ্টির জল যদি চাষের জমিতে যায়, চাষের অনেক ক্ষতি হবে। এটা জানার পরেও সব চাষিগুলো রাজি হয়ে যায়, কারণ 13টা ছেলেকে বাঁচানো যাবে। তারা সবাই রাজি হয়ে যায়। এরপর থান এবং সেখানকার বাকি লোকেরা মিলে জল বয়ে আসার পর থেকে আস্তে আস্তে চাষের জমির দিকে ঘুরিয়ে দিতে থাকে। আর অন্যদিকে ভেতরে আটকে পড়া মানুষগুলোর পরিবার বাইরে গুহার ভেতরে একটা ঘুমন্ত রাজকুমারীর মূর্তি ছিল, সেই মূর্তিকে পুজো করতে থাকে। আসলে থাইল্যান্ডে ওই গ্রামে বলা হয় যে ওই রাজকুমারীর মূর্তি, অর্থাৎ যে রাজকুমারী নিজের প্রেমিককে হারানোর দুঃখে সেখানে মারা যায় এবং গুহার ভিতরে জল আসে তারই কান্নার জল থেকে। তো এটা কুসংস্কার বলুন বা মতবাদ, ওখানে এটা প্রচলিত ছিল। এবং মানুষ যখন সব দিক থেকে ভেঙে পড়ে যায়, তারা যে কোনো একটা কিছুকে অবলম্বন করে কোনো রকমে বাঁচার চেষ্টা করে তাদের পরিবার পরিজনের জন্য পুজো পাঠ করতে থাকেন। এভাবে 10 দিন কেটে যায়। 10 দিনের দিন বৃষ্টি থামে এবং বৃষ্টি থামার পরেও সে গুহার ভেতরে ঢোকা অনেকটাই বিপজ্জনক ছিল। কিন্তু জন এবং রিক, যারা কিনা দক্ষ ডুবুরি, তারা সেই গুহার ভেতরে ঢুকতে রাজি হয়ে যায়। বৃষ্টি থামার জন্য গুহার ভিতরে জলের স্রোত কিছুটা কমেছে, তাই তারা সাঁতরে পাটায়া বিচ অব্দি পৌঁছে যায়। গুহার ভিতর দিয়ে এদিক ওদিক দেখতে দেখতে খানিক দূরে চেম্বার 9 নামে একটা জায়গায় তারা কিছু টর্চের আলো দেখতে পায়। আরও খানিকটা এগিয়ে যেতে তারা দেখতে পায় সেই 12টা ছেলে এবং তাদের কোচ। 10 দিন ধরে তারা গুহার ভেতরে আটকা আছে এবং চারিদিকে জল ভরে থাকলেও খাবার মতো জল বা খাবার কিছুই তাদের কাছে ছিল না। জন আর রিক ভাবতেই পারেনি যে 13 জনকে গুহার ভেতরে ওরা জীবিত অবস্থায় খুঁজে পাবে। 13 জন রিক আর জনকে দেখে যেন প্রাণ ফিরে পায়। এতদিন পর তারা কোনো মানুষকে দেখছে যারা কিনা তাদের খুঁজে এই বিপজ্জনক গুহার ভিতরে ঢুকে এসেছে। এবং একইভাবে জন আর রিক প্রচণ্ড খুশি, কারণ 13 জনই জীবিত। তারা জিজ্ঞেস করে, এতদিন ধরে তোমরা খাবার না খেয়ে কি করে বেঁচে আছো? তোমরা তো মারাত্মক স্ট্রং। তারা বলে, আমাদের কোচ আমাদেরকে প্রতিদিন মেডিটেশন করাতো, অর্থাৎ যোগাসন। যোগাসনে যদিও খিদে মেটানো সম্ভব না, কিন্তু যোগাসন মানসিক শক্তিকে অনেকটাই দৃঢ় করে। একইভাবে শারীরিক দিক থেকেও। জন রিক তাদেরকে বাইরে নিয়ে যাওয়া যাবে না বলে দেয়, কারণ জন আর রিক শুধুমাত্র তাদের খুঁজে এসেছিল। তারা তাদের সঙ্গে করে এক্সট্রা কোনো অক্সিজেন সিলিন্ডার বা কোনো মাস্ক নিয়ে আসেনি এবং বিপজ্জনক গুহা থেকে বাইরে বেরোনোর জন্য অনেকটা দূর রাস্তা জলের নিচ দিয়ে যেতে হবে, কারণ সম্পূর্ণ গুহা জলে ভরে গেছে। জন আর রিক বলে, তোমাদেরকে এখান থেকে আমরা ফিরিয়ে নিয়ে যাব, আমরা আবার ফিরে আসব। এবং 13 জন যে বেঁচে আসে সেই প্রমাণস্বরূপ সেই 13 জনের একটা ভিডিও করে নিয়ে যায়। তারা সেই ভিডিওটা করে নিয়ে আসার পরে সেই ভিডিওটা ছড়াতে টাইম লাগলো না। সেই ছেলেগুলোর পরিবার সহ সবাই জানতে পারে যে 13 জন বেঁচে আছে এবং সবাই আনন্দে উল্লাস করতে থাকে, কারণ তারা ধরে নিয়েছিল যে এতদিনে এই জলভর্তি গুহার ভিতরে হয়তো সেই 13 জন মারা গেছে। কারণ একই বিপজ্জনক গুহা এবং তার মধ্যে গুহার ভিতরে বিভিন্ন ছোট ছোট এমন রাস্তা আছে যেখান দিয়ে একটা মানুষ খাত হয়ে শুধুমাত্র ঢুকতে পারে এবং সেটাও একদম জলে ভর্তি। সুতরাং সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা অত্যন্ত চাপের ব্যাপার। পরের দিন নেভি সিলস ডুবুরিদের সঙ্গে একজন ডাক্তার চেম্বার 9-এ যায়, অর্থাৎ যেখানে 13 জন আটকা আছে সেই 13 জনকে তারা কিছু খাবার দেয় এবং তারা সুস্থ সবল আছে কিনা শারীরিকভাবে সেটা চেক আপ করে। ডাক্তার কিন্তু সেখানে পৌঁছানোর পর আরেক বিপদ। নেভি সিলস থেকে যারা এসেছিল তারা সেখানে যাওয়ার পর দেখে তারা যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছিল তারা যাওয়ার সময় অক্সিজেনের অনেকটাই ব্যবহার করে ফেলেছে এবং যতটুকু অক্সিজেন আছে তার সাহায্যে শুধুমাত্র একজনের গুহা থেকে বের হতে পারবে এবং তাকে বাইরে গিয়ে জানাতে হবে যে গুহার মধ্যে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের যোগান দিতে হবে। এমন সময় রিকের মাথায় একটা অদ্ভুত আইডিয়া আসে। সে বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চেনা পরিচিত আরও 2 জন ডুবুরি আছে যার নাম ক্রিস এবং জেসেন, এবং একজন ডাক্তার আছে যার নাম ডক্টর হ্যারিস, তাকেও সেখানে ডেকে নিয়ে আসো। এরপর ক্রিস, জেসন এবং হ্যারিস সেখানে এসে পৌঁছায়। রিক ডক্টর হ্যারিসকে বলে, দেখো, তোমাকে এখানে ডাকা হয়েছে শুধুমাত্র এই জন্য নয় যে তুমি একজন খুব ভালো ডুবুরি। তোমাকে ডাকার সবচেয়ে বড় কারণ হলো তুমি একজন অ্যানেস্থেটিস্ট, যে কিনা মানুষকে চিকিৎসার প্রয়োজনে মানে অপারেশনের সময় যেমন অজ্ঞান করা হয়, তো সেরকমই একজন মানুষ হলো ইনি, যিনি কিনা মানুষকে অজ্ঞান করাতে খুব দক্ষ। হ্যারিস বলে, মানে? রিক বলে, মানে সাধারণভাবে জ্ঞান থাকা অবস্থায় গুহার অত গভীর থেকে 13টা ছেলেকে বের করে আনা অসম্ভব, কিন্তু একটা উপায় আছে, আমরা ওদেরকে অজ্ঞান করে বের করে নিয়ে আসতে পারবো। তুমি এই বিষয়ে পারদর্শী, তুমি জানো কি করে করলে ওদের ক্ষতি হওয়ার চান্স কম থাকবে। এই কথা শুনে হ্যারিস প্রথমে রাজি হয় না, কারণ এই জলের মধ্যে যেখানে অক্সিজেনের অভাব সেখানে কোনো মানুষকে অজ্ঞান করে জলের মধ্যে দিয়ে নিয়ে গেলে তার মৃত্যু হতে পারে।
এইসব ঘটনা তর্ক বিতর্ক চলতে চলতে 15 দিন কেটে যায়। সামান নামে নেভি সিলস এর একজন সদস্য সেই ছেলেগুলোর জন্য সুইমস্যুট মানে সাঁতার কাটার পোশাক নিয়ে সেখানে যাচ্ছিল, কিন্তু তার অক্সিজেন সিলিন্ডারটা যে দড়িটার সঙ্গে ধরে যাচ্ছিল সেই দড়িটার মধ্যে ফেঁসে যায় এবং অক্সিজেন সিলিন্ডার মুখটা খুলে গিয়ে সমস্ত অক্সিজেন বেরিয়ে যায় এবং সেই মানুষটা সেখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই অক্সিজেনের সমস্যা বারবার হচ্ছে, কারণ হলো গুহার বাইরে থেকে এরা যতটা আন্দাজ করছে অক্সিজেন এতটা লাগবে, ওখানে যেতে এবং ফিরে আসতে ভেতর দিয়ে যাওয়ার সময় রাস্তা এতটাই সংকীর্ণ এবং এতটাই বিপজ্জনক এবং এতটাই ঘুরপথে যেতে হচ্ছে যে অক্সিজেন নিতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এরপর রিকের আইডিয়া মানতে রাজি হয়ে যায় হ্যারিস, কারণ সেভাবে গুহার ভিতরে যা অবস্থা তাতে যে কোনো সময় কোনো দক্ষ ডুবুরি মারা যেতে পারে। সুতরাং কোনোভাবেই ছেলেগুলোকে যদি সেখান থেকে বের করার চেষ্টা না করা হয়, গুহার ভেতরে যারা আছে তারা আর বেশি দিন বাঁচবে না। এরকম একটা দুর্ঘটনার পর রিক, জন আর হ্যারিস রাজ্যপাল এবং ছেলেদের সঙ্গে কথা বলে। রিক, জন এবং ডক্টর হ্যারিস রাজ্যপালকে জানায় যে 13 জন ছেলেকে যে বেহুশ করে আনার কথা বলা হচ্ছে তাকে যদি অজ্ঞান করার ওষুধ একটু বেশি পড়ে যায় তাহলে কিন্তু তাদের মৃত্যু হতে পারে বা তাদেরকে জলের নিচে আনার সময় কিন্তু মৃত্যু হয়ে যেতে পারে। সুতরাং 13 জনকে জীবিত ফিরে আসবে এটার কোনো গ্যারান্টি তারা দিতে পারবে না, কিন্তু আর কোনো উপায় ছিল না। সেজন্য রাজ্যপাল তাদের অনুমতি দেয়, এটা যেন বাইরের লোকজন কেউ জানতে না পারে। এভাবে 16 দিন কেটে যায়। এরপর 16 দিনের দিন তারা তাদের এই মাস্টার প্ল্যানকে কাজে লাগানো শুরু করে। গুহার ভিতরে যাওয়ার আগে হ্যারিক, রিক, জন এবং ক্রিস 4 জনকে বলে যে কোনো ওষুধ কতটা দিয়ে সেই ছেলেগুলোকে অজ্ঞান করবে। সেখানে হ্যারিস ছাড়া যেহেতু আর কেউ এই পেশার সঙ্গে যুক্ত নয়, সুতরাং হ্যারিস সবাইকে শিখিয়ে দেয় যে ওই 13 জনকে উদ্ধার করতে সময় লাগবে প্রায় 5 ঘন্টার মতো, এবং এই সময় আধা ঘন্টা পর পর সেই ছেলেগুলোকে ইঞ্জেকশন দিয়ে যেতে হবে। এরপর শুরু হয় উদ্ধার কার্য। তাদের প্ল্যান অনুযায়ী তারা প্রথম 4 জন ছেলেকে বাইরে বের করে আনার কথা ভাবে এবং সেই ছেলেগুলোকে প্রথমে পরানো হয় সুইমস্যুট এবং তারপর তাদের মুখের ভেতরে যাতে থুতু শুকিয়ে যায় সেই জন্য একটা ওষুধ দেওয়া হয়। মানে অজ্ঞান থাকাকালীন সময়ে যখন তারা অক্সিজেন মাস্ক পরে থাকবে তখন যাতে তাদের গলার মধ্যে থুতু না চলে যায়, তাহলে তারা দম বন্ধ হয়ে মারা যেতে পারে। সেই জন্য থুতু যাতে মুখের মধ্যে শুকিয়ে যায় এই ওষুধ তাদেরকে দেওয়া হয় এবং তারপর তাদেরকে অজ্ঞান করার জন্য কেটামিন ইঞ্জেকশন দেওয়া হয় এবং সবশেষে তাদেরকে পরানো হয় এয়ার টাইট অক্সিজেন মাস্ক, যাতে জল দিয়ে নিয়ে আসার সময় সেই মাস্কের ভেতরে কোনো জল বা হাওয়া কিছুই ঢুকতে না পারে। এবং তারপর তাদের হাত পা ভালো করে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে তাদের নিয়ে সাঁতার কাটার সময় ডুবুরিদের কোনো অসুবিধা না হয়। ভাবা যায় এতগুলো মানুষকে অজ্ঞান করে হাত পা বেঁধে এতটা বিপজ্জনক, তাও আবার জলের নিচ দিয়ে তাদেরকে বাইরে বের করা কতটা কষ্টসাধ্য এবং কতটা ভয়ানক ব্যাপার। এর প্রথম দিন নেভি সিলস এবং ডাক্তার হ্যারিসের সাহায্যে যখন 4 জনকে জীবিত অবস্থায় বার করে আনার চেষ্টা চলছিল তখন হঠাৎ করে 4 জনের মধ্যে একজনের জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফিরে আসার কারণে তাকে টেনে একটা জায়গার মধ্যে বসানো হয় এবং তাকে আবার অজ্ঞান করার ইঞ্জেকশন দিতে হবে। এমন সময় ইঞ্জেকশনগুলো জলের মধ্যে পড়ে যায়। নেভিসের একজন জলের মধ্যে ডুব দেয়, আবার সেই ইঞ্জেকশনগুলোকে জল থেকে তুলে এনে তারপরে সেই ছেলেটাকে ইঞ্জেকশন দেওয়া হয়। এভাবে প্রথম 4 জনকে তারা জীবিত অবস্থায় বাইরে বের করে আনতে সক্ষম হয়। তবে যেহেতু তাদেরকে অজ্ঞান করে নিয়ে আসার ব্যাপারটা বাইরের লোককে জানাতে চায়নি রাজ্যপাল, যেহেতু তাদেরকে গুহার বাইরে আনার সাথে সাথে হেলিকপ্টার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে চলে যাওয়া হয় এবং একইভাবে একজনের পর একজন করে জীবিত অবস্থায় তাদেরকে বাইরে বের করে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়ে যায়। কিন্তু শেষ দিনের দিন আবার জমজমিয়ে বৃষ্টি নামে এবং ওই দিক দিয়ে যেখানে কিনা গুহার উপরে ফুটো ছিল এবং যেসব জায়গা দিয়ে পাহাড়ের গা বেয়ে গুহার ভিতরে জলগুলো পড়েছিল সেখান থেকে আবার জল ঢোকা শুরু করে, কারণ তখনও পর্যন্ত পাহাড়ের গায়ে এসে জল প্রবাহগুলোকে পুরোপুরিভাবে চাষের জমির দিকে ঘোরানোর কাজ শেষ হয়নি। সুতরাং বৃষ্টির জল আবার গুহার ভেতরে ঢুকতে শুরু করে। স্বাভাবিকভাবে সব ডুবুরি বৃষ্টি হতে দেখে চিন্তায় পড়ে যায়। তবু তারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আবার ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চেম্বার 9-এ পৌঁছে ক্রিস আরেকটা ছেলেকে নিয়ে বেরিয়ে যাওয়ার পর সেই 13 জনের মধ্যে বাকি থেকে যায় মাত্র 2 জন, চাই এবং তাদের কোচ। আসলে চাই বয়সে সব থেকে ছোট ছিল, তাই অন্যদের তুলনায় তার মুখটা ছোট হওয়ার কারণে কোনো এয়ারটাইট অক্সিজেন মাস্ক তার মুখের মধ্যে ঠিকমতো বসছিল না এবং ঠিকমতো মাস্কটা না বসে তাহলে অজ্ঞান করে যখন তাকে নিয়ে যাওয়া হবে তখন যে কোনো মুহূর্তে সেই মাস্কের ভেতর দিয়ে জল ঢুকে যেতে পারে এবং সেই ছেলেটা মারা যেতে পারে। সুতরাং একটা ছোট অক্সিজেন মাস্ক আনা হলেও সেটা তার মুখ থেকে একটু বড় হয়ে যায়। তবে জেসন বলে, ঠিক আছে, আমি সামলে নেব, এই মাস্ক পরিয়ে নিয়ে যেতে হবে, কারণ এটা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এখন যদি বাইরে না বেরোনো যায়
তাহলে আর কোনো দিন বেরোতে পারবো না, কারণ গুহার ভিতরে জলস্তরটা কিন্তু বেড়ে চলেছে। সেখানে ছাইকে নিয়ে চলে যাওয়ার পর সবার শেষে রিক কুসকে বাইরে নিয়ে আসা শুরু করে। আসলে ডুবুরিরা গুহার ভেতরে এগোনোর জন্য সে সরু সরু দড়ি ব্যবহার করে। তারা যতটা এগোতে পারে ততটা অবধি দড়ি আটকে দেয়, যাতে সেই দড়ির সাহায্যে আগের জায়গাগুলোতে পৌঁছতে এবং এগিয়ে যেতে একটু সুবিধা হয়। তো এভাবে চেম্বার 4 অবধি আসার পরেই দেখে যে গুহার ভেতরে একটা শুকনো জায়গায় ক্রিস যেই ছেলেটাকে নিয়ে ফিরছিল তাকে তুলে নিয়ে বসে আছে। তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে ক্রিস, এখানে কি করছো? তখন ক্রিস জানায়, আসলে জলের এত স্রোতে আমার হাত থেকে দড়ি ছিঁড়ে গেছে। গুহার ভিতরে আলো লাগানোর জন্য যে বিদ্যুতের তার দেওয়া হয়েছে তা ধরে এত অবধি আসতে পেরেছি, কিন্তু তারপর আমি রাস্তা চিনতে পারছি না, কোন পথ দিয়ে যাব। এই কথা শুনে রিক তাকে বলে সে অনেকটা এগিয়ে চেম্বার 4 অবধি চলে এসেছে। পেছনে হ্যারিস এবং বিসিএস রা পেয়েছে আর বলে হ্যারিসের জন্য অপেক্ষা করো, তারা যে নির্দেশ দেবে সেই পথ ধরে এগোতে থাকো তুমি। এরপর হ্যারিস যখন বুঝে যে ক্রিস পুরো ব্যাপারটাই ভয় পেয়েছে, সে বলে আমি ছেলেটাকে বাইরে নিয়ে যাচ্ছি, তুমি আমার পেছনে আসো। এবং এইভাবে অনেক বাধা বিপত্তি পেরোনোর পর নেভি সিলস এবং বিদেশ থেকে আসা সব ডুবুরিরা মিলিয়ে সরকারের সাহায্যে 13 জন ছেলেকে জীবিত অবস্থায় গুহা থেকে বের করতে সক্ষম হয়। উদ্ধার কাজ শেষ হওয়ার পর রাজ্যপাল সবার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে বলে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের দেশে কিছু লোক এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন দক্ষ মানুষ আমাদের নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরপর দেখানো যায় 13 জনের বাড়ির লোক, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ছাইয়ের জন্মদিনের অনুষ্ঠানটা সেদিন সেলিব্রেট করা হয়নি। সেই জন্মদিন অনুষ্ঠানটা আজকে তারা সবাই মিলে সেলিব্রেট করছে। তো এই ছিল থাইল্যান্ডের বাস্তব ঘটনা অবলম্বনে মুভির সংক্ষিপ্ত কাহিনী। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে আপনজনদের কাছে শেয়ার করে পৌঁছে দিন, যাতে আমাদের এই চ্যানেলের রিচটা একটু হলেও বাড়ে। কারণ বন্ধুরা, চ্যানেলের অবস্থা খুবই খারাপ। আপনারা যদি একটু শেয়ার করেন, এতে হয়তো আমাদের চ্যানেলের অবস্থা একটু হলেও ভালো হতে পারে। তো আপনাদের এই ছোট্ট সাহায্যটা আশা করি আমার জন্য করবেন। দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।